গল্প মুটুসি, লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ। পর্ব ৭। পৌষের সকাল। কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা এক মায়াবী ধোঁয়াশায় আচ্ছন্ন। সকালের সিক্ত আলো গাছের পাতা থেকে ঝরে পড়া শিশির বিন্দুতে চুমু খেয়ে ঝিলিক দিয়ে উঠেছে। শীতের বাতাসে একদলা হিমল স্পর্শে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা পেয়ারা গাছটার পাতাগুলো থরথর করে কাঁপছে। বাতাসের গন্ধে একটা সিক্ততা, ঠিক যেন ভেজা মাটি আর শিশিরের যৌথ উচ্চারণ। সামেদ আলী চারকোনা আঙ্গিনাতে ছোটখাটো একটা বাগানও বলা চলে। গোলাপ, রজনীগন্ধা, বেলি, এমন হরেক রকমের ফুলের গাছ। এর ফাঁকে ফাঁকে মাথা তুলে আছে অ্যালোভেরা, পাথরকুচি সহ কয়েক রকমের সবজি গাছ। এই পুরো বাগানটুকু মুটুসির পরম মমতায় ঘুরে ওঠা এক টুকরো সবুজ স্বর্গ। বাগান করা বা গাছ লাগানোটা তার অন্যরকম একটা শখ। বাড়িতে ছাদ বারান্দা কোনোটায় না থাকায় আঙ্গিনাতেও সেই শখ পূরণ করে সে। প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও বের করে তাদের যত্ন নেয়। এ যেমন এখন সকাল তাদের পেছনে পড়ে লেগেছে। গাছের গোড়ায় আগাছানাগুলো উপচে পড়েছে। পানি দিচ্ছে সেগুলোতে। ফজরের আগে ঘুম থেকে উঠেছিল লালবানু বেগম। তাহাজ্জুদ কালে ডেকে দিয়েছিলেন। সেই সময় উঠে পড়তে বসেছিল মুটুসি। মাঝে ফজরের নামাজ পড়ে আবারও পড়া। তারপর ভোরের আলো পুরোপুরি ফোটার পর এই কনকনে শীতের মাঝে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে তার শখের বাগানে। মুটুসির পানি দেওয়া প্রায় শেষের দিকে। গ্রিল দেওয়া বারান্দার দরজায় এসে দাঁড়ালো চড়ুই। উস্কো খুস্কো চুল, চোখে তখনও ঘুমের অলস্য, দুই হাত দিয়ে চোখ ডলতে ডলতে ঘুম থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, মাম্মা। চড়ুইয়ের আদরের ডাক কানে যেতেই এদিকে ঘুরে তাকালো মুটুসি। চড়ুইকে দেখেই মুটুসির চোখে মুখে এক টুকরো সকলের রোদের মতো মিষ্টি হাসি ফুটে উঠল। সে হাত থেকে পানির মগটা নামিয়ে রেখে বলল, আমার ভোরের চড়ুই পাখির ঘুম ভেঙেছে। কথাটা শেষ হতে না হতে চড়ুই চঞ্চল পায়ে দৌড়ে এলো। মুটুসি এক হাত আগলিয়ে নিল তাকে। নিজের গায়ে জড়ানো গরম চাদরের ভেতর চড়ুইকে জড়িয়ে নিয়ে আদরে গলায় বলল, ঘরে চলো কিউটি পাই, এখনো অনেক ঠান্ডা। চড়ুইকে চাদরে আগলে নিয়ে মুটুসি বাকি টবগুলো দ্রুত পানি দিয়ে নিয়ে নিল। এরপর চড়ুইকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঘরের দিকে। ওয়াটার হিটারে কুসুম গরম পানি করে চড়ুইকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিল। এরপর বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসিয়ে দিয়ে ফোনে কার্টুন বের করে তা হাতে ধরিয়ে দিয়ে বলল, বসে বসে কার্টুন দেখো মাম্মা, এখান থেকে বের হবে না, বাহিরে ঠান্ডা। চড়ুই আরাম করে খাটে হেলান দিয়ে বসে বসে ফোনে ফেয়ারি টেলস কার্টুন দেখতে লাগলো। ওর পুরো মনোযোগ এখন ফোনের ভেতর। এদিকে মুটুসি বাহিরে টুকটাক কিছু কাজ সেরে রান্নাঘরে এলো। লালবানু বেগম পরোটা বানাচ্ছেন। মুটুসি প্লেটে একটা পরোটা, ডিম পোচ আর মিষ্টি নিয়ে বারান্দায় ডাইনিং টেবিলে নিয়ে রাখল। তারপর ঘরে গিয়ে চড়ুইয়ের হাত থেকে ফোনটা নিয়ে রেখে দিল। এই যে চড়ুই পাখি, হয়েছে কার্টুন দেখা, এখন খেতে হবে, চলো। বলেই ওকে কোলে তুলে নিয়ে ডাইনিং টেবিলের সামনে রাখা উঁচু কাঠের টুলটাতে বসিয়ে দিল। টুলটা আলাদা করে চড়ুইয়ের জন্য বানিয়ে নেওয়া হয়েছে। এতে বসে ছোট্ট চড়ুই খুব সহজেই টেবিলের প্লেট হাতাতে পারে। অনেক আগে থেকেই চড়ুই নিজ হাতে খেতে পারে। মুটুসি তাকে সেভাবেই তৈরি করেছে।
শুধু রাতের খাবারটা মুটুসি তুলে খাইয়ে দেয়, আর বাকি সময় চড়ুই নিজ হাতেই খায়। চড়ুইকে বসিয়ে দিয়ে মুটুসি এবার সামেদ আলীকে খাওয়াতে খাবার নিয়ে ওনার ঘরে চলে গেল। পৌষের হিমেল হাওয়ায় জানালার কাজ ছুঁয়ে ঘরে ঢুকছে। সেই কনকনে শীতের সকালে বোরাকের শরীরে উত্তাপে যেন কোনো কমতিই নেই। পরনে নাইকি ব্র্যান্ডের কালো স্যান্ডো গেঞ্জিটা ঘামে কিছুটা ভিজে তার ফর্সা শরীরের সাথে লেপ্টে আছে, ফলে চেস্ট ক্লিভেজ আর সিক্স প্যাকের বেশি গঠন স্পষ্ট হয়ে উঠেছে। কপাল আর সুঠাম বাইপাসের উপর ঘামের বিন্দুগুলো আলোয় চিকচিক করছে, এক একটি তার সর্বোত্তম জিম সেশন শেষ করে ফেরার জীবন্ত নির্দেশন। বোরাক বিছানায় ঘুমিয়ে থাকা বীরকে দেখে নিল একবার, এরপর গলায় একটা তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গোসল সেরে ভেজা শরীরে সাদা বাথটব জড়িয়ে বেরিয়ে এলো বোরাক। ভাত টাওয়ালের সামনে ফাড়া দিয়ে ফর্সা বুকের কুচকুচে কালো লোমগুলো উকি দিচ্ছে। মাথা মুছতে মুছতে সে বীরের বিছানার সামনে গিয়ে দাঁড়ালো। বীর তখনও গভীর ঘুমের রাজ্যে। বোরাক তোয়ালটা সোফার উপর ছুঁয়ে দিল, এরপর ছেলের উপর ঝুঁকে আলতো হাতে তার নরম চুলে বিলি কাটতে কাটতে নিচু স্বরে ডাকল, আজান বীর শিকদার, উঠে পড়ুন বাবা, স্কুলে যেতে হবে। তার সাথে যোগ দিলেন টাইটান। মেও মেও করে বলে সেও ডাকছে বীরকে। বীরের নড়চড় নেই, চোখের পাতা দুটো মৃদু কাঁপছে শুধু। বোরাক আবারও বলল, বাবা, আমার জান বাচ্চা, পাপার কলিজা। অবশেষে ত্রন্দা আলতো হয়ে এলো বীরের। কাবার মাথা এপাশ ওপাশ করে পিটপিট করে চোখ মিলে দিল সে। বোরাক শিকদারের ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। ছেলের কপালে ঠেকিয়ে আদরে গলায় রেশ রেখে বলল, মাই চ্যাপি লিটল বার্ড, পাপা ইজ ওয়েটিং ফর ইউ, মিনিং চ্যাপ বাবা। বীর আচমকা এক হৃদয় স্পর্শ কাণ্ড করে বসল। নরম হাত দুটো উঠিয়ে বোরাকের গলায় জড়িয়ে ধরল। বোরাক অবশেষে তাড়নার আর ঝুঁকে থাকতে পারল না। ছেলের গলার বাজে কোমল ত্বকের মুখ গুজে আধশোয়ার হয়ে তার উপর। আহা কি শান্তি! যেন জগতের সব ক্লান্তি, সমস্ত একাকিত্ব এই ছোট্ট শরীরের উষ্ণতায় মুছে গেছে। বাবা একটা গ্রান এসে ঠেকেছে নাসাতন্তে। দুইজনেই নীরব। নিস্তব্ধ ঘরের ভেতর কেবল তাদের গভীর ছাদ্রিক শ্বাস প্রশ্বাসের শব্দ। বোরাক চোখ বুজে সেই স্পর্শটুকু শুষে নিচ্ছে। আর বীর ঘুম ঘুম চোখে সোজা সিলিংয়ের দিকেই তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর বীর ঘুম জড়ানো অস্পষ্ট স্বরে বলে উঠল, পাপা, সকাল হয়ে গেছে। অবশেষে বোরাক ধীরে ধীরে মাথা তুলল। ছেলের চোখের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ইয়েস মাই সানশাইন, ইটস অলরেডি লেট মর্নিং। বোরাকের কথার আলিঙ্গনে মাঝে বীরের ছোট্ট শরীরটা মুচড়ে উঠে আড়মোচায় ভেঙে নিল। কাম অন, লেটস গট ফ্রেশ ফাস্ট, লেটস গেট ফ্রেশ ফাস্ট বলেই বোরাক বীরকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। বীর আবার জিজ্ঞাসা করল, এখন স্কুল যেতে হবে? বোরাক চিবুক দিয়ে ছেলের মাথায় আলতো চাপ দিয়ে বলল, অবশ্যই বাবা, এখন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে যাব। টয়লেটে নিয়ে বীরকে প্রয়োজনীয় কাজ শেষে পরিষ্কার করিয়ে তাকে বেসিনের সামনে টুল দিয়ে দাঁড় করিয়ে নিল বোরাক। এরপর ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে ফের কোলে তুলে নিয়ে ঘরে বিছানার উপর শুয়ে দিল। এবার ক্লোজেট থেকে প্রয়োজনীয় কাপড় চোপড় বের করে নিয়ে এসে বীরকে সেগুলো পরিয়ে দিল। তারপর নিচেও পরিয়ে নিল। বীর নিজের গায়ে রয়্যাল ব্লু কালারের জ্যাকেট আর বোরাকের গায়ে সেম কালারের কোট দেখিয়ে দিয়ে বলল, পাপা, আজকেও ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ বাবা,
আজকেও আমরা ম্যাচিং ম্যাচিং। বোরাক ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে নিল। বীরের চুলগুলো তার মতোই ভীষণ রকমের আদুরে, তবে একটু জেদি। উপরের দিকে কিছুটা অংশের চুল সবসময় একটু খাড়া হয়ে থাকতে চায়, আবার সিল্কের ফ্রিজগুলো কপাল ঢেকে পড়ে থাকে। ছোটোখাটো পূর্ণিমা চাঁদের মতোই ফুটফুটে মুখটা, কি যে সুন্দর তার। বোরাক শিকদারের আকাশ জুড়ে জ্বলজ্বল করা তার একান্ত ব্যক্তিগত চাঁদ। বীরের থুতনির ডগায় ছোট্ট খাসটার জন্য তাকে দেখতে আরও আদুরে ও মায়াবী লাগে। এই পরিবারের ছেলেমেয়েরা সবাই বংশ অনুবর্তিনীতে থুতনির ডগায় ছোট্ট একটা খাঁজ পায়, যাকে ক্লিপ চিন বলা হয়। আশা আরও আছে, বলা বহুবল্য। তাদের সৌন্দর্য বৃদ্ধিতে এই ক্লিপ চিনের বিশেষ ভূমিকা আছে। এদিকে আবার বোরাকের ঘন চাপদাড়ি থাকায় তার থুতনির খাঁজটাও বিশেষ বোঝা যায় না, কেবল ক্লিন শেভ করলেই চোখে পড়ে তা। বোরাক ছেলের চুল আঁচড়িয়ে তাকে একবার তৈরি করে ও দুই বাহুতে হাত রেখে পা মাথা পর্যন্ত চোখ বুলিয়ে দিল। ছেলের সৌন্দর্য দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে গর্বিত স্বরে বলল, আমার সাহসী ও সুদর্শন ছেলে। বীর পাপার মুখে নিজের প্রশংসা শুনে খুশিতে ডগমগ। একগাল হেসে মুখ বাড়িয়ে বোরাকের দুই গালের শব্দ করে দুটো চুমু এঁকে দিল। এদিকে বাবা ছেলের ভালোবাসা থেকে টাইটান লেজ নাড়িয়ে এগিয়ে এসে ওদের মাঝখানে ঢুকে পড়ল। তারও এখন একটু আদুরে আবদার। বোরাক ওর কোমল শরীরে একটু আদুরে হাত বুলিয়ে দিতে ম্যাও ম্যাও করে পড়ল সে। বোরাক প্রয়োজনীয় জিনিসপত্র, বীরের স্কুল ব্যাগ সহ একেবারেই তৈরি হয়ে বীরকে কোলে তুলে নিচে নেমে এলো। কাপড় সেলাইয়ের সুবাদে লালবানু বেগমের ঘরে পাড়ার মহিলাদের আনাগোনা লেগেই থাকে, কিন্তু দর্জিঘরের কাজের চেয়ে মুটুসি তার মেয়েকে ঘিরেই তাদের যত কাজ। তাদের নিজেদের থেকেও বেশি চিন্তা যেন মুটুসিকে নিয়ে। আজ যেমন সকাল সকাল পাশের বাড়ির এক ভাড়াটিয়া মহিলা কাপড় সেলাইয়ের নামে এসে লালবানু বেগমের পাশে বসে আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, ভাবি, আপনার মাইয়াটারে বিয়ে শাদী দিতেন না? দেখতে শুনতে তো মাশাআল্লাহ, এখনো রূপবতী আছে। লালবানু বেগম নির্দিষ্ট মনে কাপড়ের মাপ নিচ্ছেন, মাথা না তুলে উত্তর দিলেন, দিতাম না কেন, ভালো পাইলে দিমু। মায়া তো আর আপন খাঁচায় পোষার পাখি না। মহিলাটি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তা মাইয়াটারে কি করবেন? বাপের কাছে পাঠাইবেন? না, হের মাইয়ার লগেই থাকব। মাইয়া যেন ঘরে যাইব হেই ঘরেই হেইও যাইব। কি কন, এক মায়া সমেত কেডাই বিয়ে করত হেরে? তালাকের দোষ তার মাইনা নেওয়া যায়, কিন্তু পোলাপান? হুনেন বাপি, পরামর্শ দেই। আমার হাতে একখান ভালো ঘর আছে, বিশাল বড় লোক। বড় মাইয়া গেছে, বউ মইরা গেছে, বয়স অল্পই। পোলাপান কিছুই নাই, সুন্দরী বউ খুঁজতেছে। কইতাছে আপনার নাতিটারে হের বাপের নিকট পাঠাইয়েছে দেন। বাপের মায়া বাপের ঘরেই থাকুক, আর আপনার মাইয়ারে আমি হের ঘরে দেওয়ার ব্যবস্থা করতেছি। ভেতরের ঘর যেন মুটুসি এতক্ষণে দাঁতে দাঁত চেপে সব হজম করলেও এবার আর পারল না। শরীরের রক্ত টগবগ করে ফুটছে তার। চোরের চুল বেঁধে দিচ্ছিল সে, এবার নিজেই আঁচড়ানো চুলগুলো ক্ষিপ্ত হাতে এলোমেলো করে দিল। ছোট্ট ছোড়ার মায়ের কাণ্ড দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, মাম্মা, আমার চুল নষ্ট করে দিচ্ছ কেন? মুটুসি মেয়ের প্রশ্নের উপেক্ষা করে তীব্র স্বরে লালবানু বেগমকে ডেকে বলল, আম্মা, আম্মা ঘরে এসো। আইতাছি একটু খাড়া, এক্ষুনি এসো। লালবানু বেগম কাজ রেখে উঠে দাঁড়ালেন। মহিলাটিকে বসতে বলে ঘরে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে?
কি হয়েছে মানে? সকাল সকাল গল্পের হাড়ি নিয়ে বসার মানে কি? মানুষের কাজকাম কিছু নাই বলে তোমারও কি নাই? এত সুখী হলে কবে থেকে? মুটুসির ফর্সা চোখ মুখ লাল হয়ে আছে। হঠাৎ মেয়ে শান্ত মেজাজ চটে যাওয়ার কারণ বুঝতে আর বাকি রইল না লালবানু বেগমের। তিনিই বা কি করবেন? মানুষের মুখ বন্ধ রাখার ক্ষমতা তো আর আল্লাহ তাকে দেয়নি। আস্তে কথা কমু। কি করতে হইব? আমি কইরা দিতাছি। চোরের চুল বেঁধে দাও। লালবানু বেগমের হাতে চিরুনি ধরিয়ে দিয়ে নিজের কাজে রেডি হয়ে চলে গেলেন মুটুসি। তার ড্রেস-আপ মানে ফতুয়া আর লং স্কার্ট। শীতের জন্য অবশ্যই একটা কার্ডিগান, সোয়েটার আর চাদর যোগ করা হয়েছে। ভেজা চুলগুলো থেকে তখনও টুপটাপ করে পানি গড়িয়ে মেঝেতে পড়ছে। সেদিকে মুটুসির খেয়াল নেই। সে নিজের মতোই তৈরি হতে ব্যস্ত। লালবানু বেগম চোরের চুলের সিঁথির কাছ থেকে দুই পাশে দুটো খেজুর বেনি গেঁথে নিয়ে আসেন। সাথে আর চোখে মেয়েকে লক্ষ্য করে বললেন, মাথাটা ভালো করে মুইসা দেমো, আগা দিয়ে পানি পড়ছে। চোরইও অভিজ্ঞদের মতো তাল মেলায় নানির সাথে। ভালো করে চোল মোছো আম্মা, না হলে সর্দি লেগে যাবে। অথচ মুটুসির মুখে কোনো রাই নেই। তার চোয়াল শক্ত। সে দ্রুত হাতে চোরের স্কুল ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। মুটুসির লিনলিপ্ত দেখে ছোট্ট চোরই বুঝল তার মাম্মার হয়তো মন খারাপ। কেননা মাম্মার মন খারাপ হলে আর রাগ হলে মাম্মা একদমই কথা বলে না, চুপ করে থাকে। চোরই ঠোঁট উল্টিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মাম্মার মন খারাপ হলেও তারও মন খারাপ হয়। বেনি গাঁথা শেষ হলে লালবানু বেগম মোটা সোয়েটারটা পরিয়ে দিলেন চোরইকে। এরপর পায়ে মোজা দুটো পরিয়ে তাকে একবার তৈরি করে দিয়ে তিনি হাতে একটা গামছা নিয়ে মুটুসির কাছে গেলেন। মুটুসি আয়নায় একবার নিজেকে দেখে সাইড ব্যাগটা কাঁধে নিল। লালবানু বেগম আলতো হাতে মুটুসির চুলের আগাগুলো মুছে দিতে লাগলেন। মুটুসি এবার একটু শান্ত হলো। মায়ের হাতের স্পর্শের ভেতরের তোলপাল করা রাগটা কিছুটা নিথিয়ে এলো। লালবানু বেগম ভেজা চুলেই চিরুনি বুলিয়ে দিলেন। চুলগুলো খোলায় রইল। মুটুসি কবজিতে একটা স্কোয়ার হেয়ার ব্যান্ড চুল শুকালে পনিটেল করে নিলবে তা দিয়ে। খাবার বাটিতে তুলে রেডি করে রেখো আম্মা, চড়ুইকে নামিয়ে দিয়েই চলে যাব। কালকে এমনি দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা। চড়ুইয়ের হাত ধরে বেরিয়ে এলো মুটুসি। ঘর ছেড়ে বারান্দায় আসতেই মাসুমদের ভেতর থেকে মেহেরুন তীব্র চেঁচামেচি আর সেই সাথে মাসুমের কান্নাকাটির আওয়াজ ভেসে এলো কানে। স্কুলে যাবি? যাবি ক, মুখ দিয়ে উচ্চারণ কর। না, যাইতাম না স্কুলে, যাইতাম না আমি। মাসুমের কান্নার ধমক। পরক্ষণে পঞ্চদেশে আবারও কবজি দিয়ে পেটানোর শব্দ। তবুও যাবি, তোর বাপও যাইব। স্কুলে না গেলে, পড়া না শিখলে জীবনে করবি কি, খাবি কি? বাপের মতো কামলা দিবি মেনসের বাড়ি। মাসুমের কান্নার ধমক বেড়ে এলো। এদিকে চড়ুই ঠোঁট চেপে হেসে বিদ্রূপ করে বলল, উফ, কেমন লাগছে। আরো মারো মামিরা, মামিমা। মুটুসি ভুরু কুচকিয়ে শাসনের স্বরে বলল, চড়ুই পাখি এভাবে বলে না। চড়ুই মুখ ভেঙচিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলল, কেন বলবো না? মাচুম পচা ছেলে, মার খাক এখন। লালবানু বেগম দাঁতে দাঁত খিচিয়ে বিড়বিড় করে বললেন, ছাগলটারে মারতেছো কেমনে? পাষাণ, সবার জীবনে অতিষ্ঠ কইরা ছাড়লাম। মুটুসি দীর্ঘশ্বাস ফেলে
কিছুই না শোনার ভান করে চোরের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। কিন্তু মাসুমের ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় মুটুসি আর নিজেকে ধরে রাখতে পারল না। ভাইপোর কান্নার শব্দ বিষের মতো ঠেকাচ্ছে তার কানে। থামালো সে, স্থির দৃষ্টিতে মেহরুনের ঘরের দরজার দিকে তাকিয়ে গলাটা যত সম্ভব বিড়বিড় করে তীক্ষ্ণ স্বরে বলল, বাচ্চাকে মেরে কোনোদিন সমাধান পাওয়া যায় না। বাচ্চা কেন স্কুলে যেতে চাইছে না তা আগে আদর করে জিজ্ঞাসা করতে হয়। এজন্য লোকে বলে, মা একটু শিক্ষিত না হলেও সন্তানের কপালে দুঃখই লেখা থাকে। কথাটা বলেই সে আর দাঁড়ালো না। চড়ুইকে নিয়ে বড় বড় কদমে বাড়ির আঙ্গিনা পেরিয়ে বারান্দা থেকে বাইক বের করে চলে গেল। এদিকে মেহরুনও তীব্র গলায় ভেসে আসছে, তুমি তো শিক্ষিত, দেখতাছি মাইয়ারে কি বানাইতাছ, ম্যাজিস্ট্রেট না টিউনো হইবা, বেঁচে থাকলে ঠিকই দেখব। আমি অশিক্ষিত, আমার পোলা কাবলা দিব। মোটুসি সেসব তোয়াক্কা না করি বাইক বের করে গালির রাস্তায় তুলল। লালবানু বেগম মেইন দরজা পর্যন্ত এগিয়ে এলেন। চড়ুই বাইকে উঠে বসে এক হাতে মোটুসির কোমর জড়িয়ে ধরল। তারপর পেছনে তাকিয়ে হাত নেড়ে বলল, নানিমুনি থাকো, টাটা, যাও নানু, ভালো করে পড়াশোনা কইরো। আজকে আর মোটুসি প্রথমেই কেক ডেলিভারি দিল না। কালকে একটু দেরি হয়ে গিয়েছিল বলে ভাবল চড়ুইকে স্কুলে দিয়ে এসে পরে ডেলিভারি দুটো পৌঁছিয়ে দিবে। আজকে বেশ আগেভাগে ক্লাসে এসেছে এরা। সকালের শান্ত পরিবেশ, এখনো খুব একটা ভিড় জমেনি। তাই সামনের সারির একটা বেঞ্চ ফাঁকা। চড়ুই দৌড়িয়ে সেখানে গিয়ে বসল। মোটুসি ব্যাগটা টেবিলে রেখে নিজেও পাশে বসে পড়ল। তারপর সাইড ব্যাগ থেকে দুটো সেন্টার ফুড বের করে একটা নিজের মুখে পুরে নিল, আর অন্যটা চড়ুইকে দিল। চড়ুই আবার হাত পেতে বলল, আমার বীরবন্ধুর জন্যও একটা দাও। মোটুসি মুচকি হেসে আরো 3-4টার মতো চড়ুইকে দিল। মোটুসির ব্যাগের চুইংগামটা হলো কম বেসালি একটা জিনিস। গতদিন তড়িঘড়ির মাঝে ক্লাসরুমটা ভালো করে দেখার সুযোগ হয়নি মোটুসির। আজ চুইংগাম চিবাতে চিবাতে চোখ জোড়া চারপাশ ঘুরে এলো। ক্লাসরুমের পরিবেশটা সত্যিই অন্যরকম, একটু বেশি গোছানো, একটু বেশি প্রাণবন্ত। দেওয়ালগুলোতেও বিভিন্ন থিমেমাতিক সুন্দর সুন্দর পেন্টিং, এমনকি ছাদটাও বাদ যায়নি। উন্নত মানের স্কুলের ক্লাসরুম বলে কথা। পরিচ্ছন্ন, আলো বাতাস ভরা, সৃজনশীলতায় ভরপুর। গোটা স্কুলটাই অন্যরকম। স্কুল প্রাণবঙ্গ ছোটখাটো একটা পার্ক বলা চলে। জায়গায় জায়গায় দোলনা, সাইডার বসানো। স্কুল এত সুন্দর হলে বাচ্চারা আবার আসতে চাইবে না কেন? এদিকে চোরের চোখে মুখে অধীর প্রতীক্ষা। সে চুইংগাম চিবাতে চিবাতে ছোট ছোট হাত দুটো দিয়ে ব্রেঞ্চের প্রাণবন্ধু আঁকড়িয়ে বসে আছে। প্রতিপক্ষী চোখ দুটো দরজার দিকে তাকিয়ে এবার চোখ ফিরিয়ে মোটুসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মাম্মা, বীরবন্ধু কখন আসবে? মোটুসি খুব নরম দিয়ে পেন্টিং করা দেওয়ালের লেখাগুলো পড়ছিল। চড়ুইয়ের কথা শুনে ওর দিকে ফিরে কপালে একটা চুমু খেয়ে বলল, চলে আসবে কিউটি পাই, এখনো তো অনেক সময় বাকি, ধৈর্য ধরে একটু বসো। চড়ুই ঠোঁট উল্টো করে বসে রইল। মোটুসির হাতে অনেক কাজ। কেকের ডেলিভারিগুলো পৌঁছিয়ে দিয়ে শোরুমের সময় মতো হাজিরা দিতে হবে। সে চড়ুইয়ের ব্যাগটা ঠিকঠাক গুছিয়ে দিয়ে ওঠার উপক্রম করল।
চড়ুই পাখি, তুমি বসো মাম্মা, আমি এখন আসছি, না হলে আমার দেরি হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, বীর চলে আসবে, তখন আর বোঝা লাগবে না। আচ্ছা মাম্মা, তুমি চলে যাও, আমি বসে থাকবো। মোটুসি যাওয়ার সময় আবার একটু সতর্ক করে দিল, এখানেই বসে থাকবে কিন্তু, ক্লাসরুম থেকে বাহিরে বেরোবে না, খাবার আর পানি শেষ করবে। চড়ুই চটপটে ভঙ্গিতে বলল, আচ্ছা, বীর বন্ধু এলে একসাথে বের হব। আচ্ছা, কিন্তু নিচে কোথাও যাবে না, আর ছুটি হলে আমি নিতে আসব। আমার আসতে দেরি হলেও গেটের বাহিরে যাবে না। মোটুসি চলে যাওয়ার কিছুক্ষণ পরই ক্লাসরুম বেশ ভিড় জমতে শুরু করলো। চড়ুই বই বের করে তাতে চোখ বুলিয়ে যাচ্ছে। এমন সময় একটা মা তার মেয়ের হাত ধরে চড়ুইয়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। চড়ুই ফট করে মাথা তুলে তাকালো। মেয়েটার ব্যাগে হাতে চড়ুইয়ের পাশে জায়গায় বসতে যাওয়ার আগেই চড়ুই সোজা হয়ে বসে খুব সুন্দর করে মেয়েটাকে বলল, ফ্রেন্ড, তুমি এখানে বসো না, এখানে আমার একটা বন্ধু বসবে। চড়ুইয়ের এই স্পষ্ট আপত্তিতে মেয়েটার মা তেমন গুরুত্ব দিলেন না। তিনি না শোনার ভান করে মেয়েটির পিঠে হাত রেখে বসতে ইশারা করলেন। বাচ্চা মেয়েটাও বসে পড়ল। চড়ুই ভুরু কুঁচকিয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল তার। সে তো বীরের জন্যই এখানে জায়গা রেখেছিল, বীরটাও এখনো আসছে না। চড়ুইয়ের মন খারাপ করে মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। 2 নম্বর সারিতে এরাই মধ্যে পূর্ণ হয়ে গেছে। চড়ুই চুপচাপ পানির বোতলটা গলায় ঝুলিয়ে ব্যাগটা হাতে নিয়ে উঠে পৌঁছে দিকে চলে গেল। তারপর 3 নম্বর সারির ডান দিকে কলমের ফাঁকা ব্রেঞ্চটার নিঃশব্দতায় বসে পড়ল। জানালার কাছে বসে গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে চড়ুই। এরই মধ্যে দরজা দিয়ে প্রবেশ করলো বীর, সাফওয়ান ও বোরাক। বীরকে দেখে চড়ুই গলার উপর থেকে হাতটা আপনা আপনি সরে গেল। সোজা হয়ে বসল সে। কিছুক্ষণ আগে অভিমানে প্রাউ করে রাখা ঠোঁট দুটো মুহূর্তের মধ্যে খুশিতে 2 দিকে প্রসারিত হয়ে একটুকরো মিষ্টি হাসিতে রূপ নিল। সিট থেকে দাঁড়িয়ে পড়ল চড়ুই। বীরের দৃষ্টি আকর্ষণ করে ছোট্ট হাতটা উঁচিয়ে নাড়তে নাড়তে প্রাণোচ্ছল্ল গলায় ডেকে বলল, বীর বন্ধু, এখানে এসো। চড়ুইয়ের ডাক অনুসরণ করে ওদিকে তাল দিল বীর। চড়ুইকে দেখে তার ইচ্ছরো বাদামি চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। বোরাকের ধরে থাকা হাতটা আরো শক্ত করে ধরল বীর। চড়ুইয়ের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, পাপা, ওই যে চড়ুই পাখি। বোরাক সেদিকে এগিয়ে গেল। ওর কাছাকাছি আসাতেই চড়ুই বলল, বীর, তুমি এত দেরি করলে কেন? আমি তোমার জন্য জায়গা রেখেছিলাম, পরে এখানে আরেকটা ফ্রেন্ড বসে গিয়েছে। দেরি করিনি তো। চড়ুই পাশে বসে পড়ল বীর। সাফওয়ান টেবিলের উপর বীরের ব্যাগটা রাখল। চড়ুইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, বীর, বীরের চড়ুই পাখি, কেমন আছো? আমি ভালো আছি সাফওয়ান চাচ্চু, তুমি কেমন আছো? চাচ্চু ভালো আছে মামুনি। বীর এবার উৎসাহ নিয়ে বোরাকের হাত ধরে দেখিয়ে দিয়ে বলল, চড়ুই পাখি, দেখো আমার পাপা। বোরাক চড়ুইয়ের দিকে তাকিয়ে সিক্ত হাসল, মাথায় আলতো হাত বুলিয়ে বলল, মাশাল্লাহ, ভীষণ মিষ্টি একটা পাখি মা তুমি। এত কিছুর মাঝেও চড়ুইয়ের মুখে সবসময়ের মতো এই পরিচিত উজ্জ্বল হাসিটা ফুটল না। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বোরাকের দিকে, যেন ওই মানুষটার মাঝে আরেক কিছু পরখ করে নিচ্ছে সে। বীরের সাথে টুকটাক 2-1টা বিষয়ে কথা বলে এবার বেরিয়ে যাওয়ার জন্য উত্ত্যক্ত হলো বীর। বোরাক বিদায় নেওয়ার আগে নিচু হয়ে বীরের কপালে আলতো করে একটা চুমু খেয়ে সরে আসার সময়
বোরাকের কাছে নজর গেল চড়ুইয়ের দিকে। বাচ্চা মেয়েটা এক দৃষ্টিতেই তাকিয়ে আছে তার দিকে। ছোট্ট ছোট্ট মায়াবী চোখ দুটিতে কি যেন এক নিরুদ্দেশ তৃষ্ণা। কত না বলা কথা আবদার। কেন যেন এই সরল দৃষ্টি বোরাকের হৃদয়ের স্পর্শে কোনো এক সংবেদনশীল কোণকে গভীরভাবে ছুঁয়ে গেছে। বোরাক স্থির পারল না। মায়ার আবেগে স্বয়ংসিংহভাবে ওর ডান হাতটা আলতো করে চোরের নরম গালে স্পর্শ করল। চোরের চোখ অফুরন্ত মায়ার দিকে তাকিয়ে ফের নিচু হলো বোরাক। বীরের কপালে যেভাবে চুমু খেয়েছিল ঠিক সেভাবেই চোরের কপালেও পরম মমতা একটা চুমু এঁকে দিল এই বাবা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।